তো এইটা হলো যে করোনা মানুষকে ধ্বংস করে দিয়েছে, আর করোনায় আমার জীবনে আশীর্বাদ হয়েছে। এটা ১৬ লক্ষ বিক্রয় হয়েছে। তা আমাকে ৩৩ মার্চ পেতে খুব কষ্ট পেতে হয়েছে। ৩ জন আমি ৪ জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি বই বেচবো, তোমাদের উক্তি কি, তোমাদের মন্তব্য কি। সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। যখন তখন আমি হকার হয়ে গেলাম যে কিভাবে বলবো, কি বলবো, মানুষে কি বলবে, চিনা জানা লোক তারা কি বলবে। মুখের ভিতরে আসলে বলতে পারতাম না, লজ্জা লোক ভয়ে, শুধু লোক ভয়টা বেশি কাজ করছে। বিভিন্ন দিক থেকে অনেক গুণে গুণান্বিত মানুষ আছে, কিন্তু তারা কেউ আসতে চায় না। এখন আমার দেশের মানুষ তো খুব শৌখিনতা দেখাতে চায়। একটা অ্যাডভোকেট সঠিক সিদ্ধান্ত দেয় না যে প্রাইস, পি বাদ দিলে রাইস, আর বাদ দিলে আইস, এইভাবে মেলাতে হবে। সমস্ত কিছু আমি বারবার দেখছি, সেটা একটা তৃপ্তি। আর আপনাকে পাশে বসায় কথা বলা, এটা একটা তৃপ্তি। অনলাইন জিনিসটা হলো যে আপনার কাছ থেকে টাকা নিয়ে হাওলাত নিয়ে আমি পকেট তাজা করলাম। আমি ১০ বছর বাঁচবো কিনা সেটাও তো একটা বড় বিষয়। তারা যেন সুন্দর মানুষ হয়, অর্থবিত্ত আল্লাহ না দিক, তার প্রতি কোনো ক্ষোভ নেই। বইয়ের গন্ধে মিশে আছে বিকেলের আলো, পাতা উল্টানোর শব্দে যেন জেগে ওঠে হাজারো অক্ষর। কোথাও নতুন লেখকের প্রথম বই, কোথাও বা পাঠকের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। এই যেন কেবল একটি মেলা নয়, এই যেন স্বপ্নের উৎসব, শব্দের উৎসব, মানুষের উৎসব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অমর ২১শে বইমেলায়। দর্শক, এই মেলার ভিড়ের মধ্যেই হয়তো দাঁড়িয়ে আছেন কোনো স্বপ্নবাজ মানুষ, যিনি তার নির্ঘুম রাত, অগণিত প্রত্যাখ্যান আর তার ত্যাগ নিয়ে লেখা বইটি আপনাদের হাতে তুলে দিচ্ছেন। আজকে আমরা সেই স্বপ্নবাজ মানুষদের গল্পই জানবো। আজকের আয়োজন শখের মেলা প্রেজেন্টস অক্ষরের গল্প। দর্শক, আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ টিপু সুলতান। আজকে আমরা তার মুখ থেকে জানবো তার লেখালেখির অক্ষরের গল্প। চলুন তাহলে তার কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবার মেলা কেমন এনজয় করছেন? মেলা সবেমাত্র তো শুরু হলো, এখন লোকজন আসছে, আর মেলার প্রাণ হচ্ছে দর্শক আসা শুরু করছে। মেলাটা এবার নির্বাচন পিছিয়ে গেল, নির্বাচনের জন্য আবার রমজান চলছে, সেটা একটা বিষয়। সব মিলে শুরু হয়েছে, দর্শক আসা শুরু হয়েছে। আজকে তো মার্চ মাসের প্রথম। তো যারা দূর দূরান্ত থেকে আসে, অনেকে প্রোগ্রাম করে যে মেলায় যাব। এক বছর এই মেলা শেষ হওয়ার পরেই শুরু হয় যে এবার তো যেতে পারলাম না, সামনে মাসে আবার যাবো, সামনের বছর যাব। আশা করি সামনের শুক্রবার থেকে মেলাটা জমজমাট হবে এবং কন্টিনিউয়াস চলবে মনে করি। আচ্ছা, এবার একটু আপনার গল্পে আমরা যেতে চাই। আপনার লেখালেখির জার্নিটা শুরু হলো কিভাবে, কবে থেকে লিখছেন? আমি বই লিখি ১৬ সাল থেকে। আচ্ছা, ১৬ সাল থেকে শুরু করছি। আমার প্রথম বই হলো এইটা, রেলপথে বাংলাদেশ। আচ্ছা, এটা আমার প্রথম বই। এটা ১৬ লক্ষ বিক্রয় হয়েছে। আমার দ্বিতীয় বই বোনাস, এটা ২ লক্ষ বিক্রয় হয়েছে। তৃতীয় বই বোনাস বাংলা, আর একটা বই আছে বোনাস 2, একটা বই আছে, এটা বোনাস 2। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি লেখালেখির শুরুটা কিভাবে হলো, কেন মনে হলো একটা বই লিখি? আমার তো এই বইটা যদিও প্রথম করছি, আমার এটা টার্গেট ছিল না। আমার প্রথম টার্গেট ছিল এই বইটা। আমি ইংরেজিতে দুর্বল, তা আমাকে ৩৩ মার্চ পেতে খুব কষ্ট পেতে হয়েছে। আর যারা ভালো জানে তাদের তো পরীক্ষার খাতায় পেন থ্রো করলেই ও ৩৩ কান লেটার মার্চ চলে আসে। কিন্তু আমাকে ৩৩ পেতে অনেক কষ্ট পেতে হয়েছে। মনে করলাম সেই হিসাবে যে মানুষকে ইংরেজিটা কিভাবে সহজ করা যায়, মানুষের কিভাবে ইংরেজি পড়ার জন্য সহযোগিতা করা যায়, ইংরেজি পড়ার জন্য উৎসাহিত করা যায়, এই উপলব্ধিটাকে আমার কাজ করছে মূলত। আচ্ছা, প্রথম বইটাতে যদি আমরা একটু আসি, এই বইটা যখন লিখেছেন তখন কি লেখার শুরু থেকেই ভেবেছিলেন যে আমি এটা বই আকারে প্রকাশ করব, তার জন্যই লিখবো? আমি তো প্রথম এটা আমি প্রকাশ করেছি, কিন্তু আমি প্রথম লেখা শুরু করছি প্রকাশ পেয়েছে এটা। আচ্ছা, এটা উদ্দেশ্য হলো যে আমি তো একদম ঠিকাদার,
তা আমি বই লিখি, বই বেচবে কে? কিছু বিক্রেতা তৈরি করার জন্য এই বইটা তৈরি করলাম, যে কিছু সেলসম্যান তৈরি করি, তারা আমার বইগুলো বিক্রয় করবে। আচ্ছা, এই উদ্দেশ্যে আমি এটা মার্কেটে প্রথম ছেড়ে দিলাম। তো আমি 17 সালের জুন মাসে বইটা প্রিন্ট আউট করেছি। মে মাসে প্রিন্ট আউট করার পরে কোনো বিক্রেতা পাইলাম না। তারপর আমার ঠিকাদারি ব্যবসা জুন ক্লোজিং শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি একজন লোক যখন পাইলাম না, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে বই আমি বিক্রয় করব। আমার ওয়াইফ, ছেলে, মেয়ে 3 জনকে নিয়ে বসলাম। 3 জন, আমি 4 জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি বই বেচবো। তোমাদের উক্তি কি, তোমাদের মন্তব্য কি? মানে আপনি নিজে সরাসরি বই বিক্রি করেন? সরাসরি। তাছাড়া বই বেচে আমি 10,000 বই প্রিন্ট করছি, ওটা বইটা ফেলা দিতে পারছি না। আচ্ছা, তা সবাই এক বাক্যে রাজি হয়ে গেল। যখন তখন আমি হকার হয়ে গেলাম, আচ্ছা। আর হকারেই সফলতা হয়ে গেলাম। এই বইটা বেচতে এই তো মানে কি বলবো, মানুষ লাইন ধরে বই নিয়েছে, একেবারে স্রেফ লাইন ধরে। দিনই কি আপনার প্রথম বইটা সেল হয়েছিল? হ্যাঁ, তখন কেমন লেগেছিল? প্রথম দিন বই সেল হয়েছে, কিন্তু আমি কথা বলতে পারি না। কেন? আমি হকারি করব, আমি একজন লেখাপড়া জানা মানুষ, আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে সেইটা আমি শুরুটা ঠিকাদার। কিভাবে করেছিলেন যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে সেই আমি মুহূর্তটা? এই বইটা নিয়ে হুম, আমি তো রেলের বই, রেলপথে বাংলাদেশ, আমি ট্রেনে উঠলাম। আচ্ছা, সম্ভবত তিস্তা এক্সপ্রেস ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যায়, আবার দেওয়ানগঞ্জ থেকে আসে। ওই ট্রেনে উঠে আমি আর কথা বলতে পারি না, লজ্জা লাগে যে কিভাবে বলবো, কি বলবো, মানুষে কি বলবে, চিনা জানা লোক তারা কি বলবে। একটা সেন্টেন্স আমি 3 বার বলতে হয়েছে আমাকে। সেটা কি ছিল? যে কোনো একটা কথা, রেলপথে বাংলাদেশ, এ বইটা আপনার নিতে পারেন। এ থেমে গেলাম। তারপর আবার কি বলবো ভাবতাম, মুখের ভিতরে আসলে বলতে পারতাম না, লজ্জা লাগে। লোক ভয়ে, শুধু লোক ভয়টা বেশি কাজ করছে, যে মানুষ কি বলবে আমাকে দেখি। আমি যখন ব্যবসা শুরু করলাম, তখন আমার পরিচিত যারা আমাকে চেনে, আমিও তাদের চিনি, তারা আমার সামনে আমি দেখা একটু করে। পেছনে যেতে চাচ্ছি। আপনি যেমনটা বললেন আপনি কথা বলতে পারছিলেন না প্রথম দিন, আপনার কাছ থেকে প্রথম ক্রেতা যিনি এসেছিলেন তিনি কিভাবে আপনার কাছ থেকে বইটি নিল, আপনি তখন বইটা কিভাবে সেল করলেন, সেই মুহূর্তটা আমরা কি? সেই মুহূর্তে যে রেলপথে বাংলাদেশ, এই বইটিতে কোন ট্রেন কোথায় ছাড়ে, কি বারে সাপ্তাহিক বন্ধ, কোথায় থামবে, আপনি কোথায় যাবেন, ভাড়া সেই কত, কথাগুলো কি আপনি তখন বলতে পেরেছিলেন? আমার অত মনে নাই, অত কথা বলতে পারিনি। আচ্ছা, আচ্ছা। বলতে পারিনি। তো মানুষ দেখি, যারা তো বিদ্বান মানুষ, যারা বোঝে, তারা হাত দিলি বইটা নিয়েছে, আচ্ছা, হাত দিলি বইটা নিয়েছে। আমার এই বইটার এমনও ঘটনা ঘটছে, যেখানে যে পাতা 2 সাইডে নাই তাও বিক্রি হয়ে গেছে, ছিঁড়ে গেছে তাও বিক্রি হয়ে গেছে, মানুষ পায়নি, জানি যায় সব পড়ে যায়। আচ্ছা। লাখ লাখ বই বিক্রি করা তো সাইডে কোনো কথা না। তাই এটা শুরু করলাম, তাও আমি সেলসম্যান পাইলাম না। তারপরে আমি এই বইটা প্রকাশ করলাম। আর এটা ইংরেজির বইতে, এটা তো জেনারেল পাবলিক তো বিক্রি করতে পারবে না, এটা তাকে জিনিসটা বোঝাইতে হবে। এখনো মানুষের ধারণা যে এই বইটা আমি ছাড়া বিক্রি করতে পারবে না, যে আপনি যেভাবে কথা বলেন এভাবে অন্য কেউ বলতে পারবে না। এটা মানুষের সম্পূর্ণ ভিন্ন ভুল ধারণা। কারণ আপনি যে পেশায় আছেন, আপনি হয়তো সুন্দরভাবে উপস্থাপনা করেন, অনেকে ধারণা করে যে আপনার দিয়ে হবে আর কাউকে দিয়ে হবে না। না, এটা ভুল। আপনার চেয়ে কত প্রতিভাবান মানুষ আছে, আমার চেয়ে কত প্রতিভাবান মানুষ আছে, যারা আমার চেয়ে আরো সুন্দরভাবে বলতে পারবে, তার বাচনভঙ্গি সুন্দর, তার কণ্ঠ সুন্দর, তার ইংরেজি জানা ক্যাপাসিটি আমার চেয়ে বেশি, মানে বিভিন্ন দিক থেকে অনেক গুণে গুণান্বিত মানুষ আছে, কিন্তু তারা কেউ আসতে চায় না। মানুষ এখন, আমার দেশের মানুষ তো খুব শৌখিনতা দেখাতে চায় এবং টাকা রোজগার করতে চায়, সেটা বৈধ অবৈধ দেখে না। বিশেষ করে অবৈধ ঝাঁপ দেয় বেশি, অল্প পরিশ্রম করলে বেশি টাকা আসে। তো এটা তো আমাদের দেশের মানুষের, ম্যাক্সিমাম মানুষের স্বভাবই এটা। মানুষকে জোর করি, বাবা ছেলেকে কন্ট্রোল করতে পারছেন না, টিচার সে নিজে কন্ট্রোল হতে পারছে না, ক্লাসে পাঠদান না করে কোচিংয়ে পড়াচ্ছে, ডাক্তার হসপিটাল রুগী না দেখে সে প্রাইভেট চেম্বারে চলে যাচ্ছে। কার কথা বলবো? একটা অ্যাডভোকেট সঠিক সিদ্ধান্ত দেয় না, একটা আশার বাণী দেয়, দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর একটা ক্লায়েন্টকে ঘোরায় থাকে। একটা অ্যাডভোকেট চায় যে আমার ক্লায়েন্ট
দীর্ঘজীবী হোক। আমার এই কেসটা নিয়ে আমি দীর্ঘদিন লড়ি, সে শেষ করতে চায় না। কিন্তু আমার থিওরি হলো যে একজন লয়ার যদি মনে করে যে আমার কেসটা খুব ইমিডিয়েট আমি সমাধান করব, তাহলে লোকের ধারণা যাবে যে ওনার কাছে কেসটা দিলে উনি তাড়াতাড়ি সমাধান করবে, হয়ে গেল। একজন টিচার যদি সে স্কুলে পাঠদান করতে পারে, একজন টিচারের সম্পদ হবে যে তার ছাত্ররা বড় কিছু হয়েছে। একজন ব্যবসায়ীর সম্মান হবে যে তার প্রোডাক্টটা ভালো, তার বেশি টাকা আছে এই ভালোর দরকার না, তার প্রোডাক্টটা ভালো, মানুষের আস্থা অর্জন করতে হবে। তা আমি ওই স্টাইলে হাঁটি সম্পূর্ণ। আর লেখালেখির সাথে এই যে যাত্রা আপনি শুরু করেছেন, এর মাঝে যদি কোনো আবেগঘনীয় ব্যাপার থাকে সেটা যদি একটু শেয়ার করতেন। আবেগঘনীয় বলতে কোন ধরনের? যেটা আপনি আপনার মনে থাকবে লেখার শেষ পর্যন্ত, লেখালেখির শেষ দিনটা পর্যন্ত আপনার মনে থাকবে যে না, আমার সাথে ওই ঘটনাটা ঘটেছিল, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই মুহূর্তে। ইমোশনাল কি আমি বই লিখতে যে আমার লেখালেখির সাথে বা লেখালেখির জার্নিটা শুরু করার পর থেকে ফ্যামিলির সাথে কানেক্ট হতে পারে বা এর বাইরেও হতে পারে। আমি যে বইটা লিখেছি আমি তো এগুলো ডিকশনারি থেকে কালেকশন করা ওয়ার্ডগুলি, আমার তো ভোকাবুলারি আমি ভান্ডার আমার খুব দুর্বল। আমি বইটা লেখার জন্য আমার কিছু পলিসি অ্যাপ্লাই করলাম, যে প্রাইস, পি বাদ দিলে রাইস, আর বাদ দিলে আইস, এইভাবে মেলাতে হবে। আমি ডিকশনারি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, পরে আমি 30টা শব্দও মিলাতে পারি না, যেগুলো মেলে সেগুলো ভালো মানের হয় না। আচ্ছা, প্রথমে একবার পড়লাম, দ্বিতীয়বার পড়ার পরে 30টা কেন কয়েকশো পেয়ে গেলাম। তৃতীয়বার যখন পড়লাম তখন আমি একটা ওয়ার্ড পেলে আর একটা ওয়ার্ডে জাম্পিং করে চলে যেতে পারি। এখন আমি প্রতিদিন ডিকশনারি পড়ি, আমার সূত্র হলো ডিকশনারি পড়া। আচ্ছা, আমার যে কোনো বইয়ের জন্য আমি ডিকশনারিটা ফলো করি। 100 ডিকশনারির মধ্যে একটা সেন্টেন্স মেকিং পাওয়া যায়, ওয়ার্ডের অ্যানালাইসিস পাওয়া যায়, ওয়ার্ডের, আমরা তো লেখাপড়া শেষ করেছি, পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নেই আমাদের, খুব জটিল জিনিস, সবাই মনে করে আমি সব জানি না। পার্টস অফ স্পিচ হলো খুব কঠিন জিনিস, যে একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ কখন, এটা আমাদের ডিকশনারি পড়ে এটা তৈরি করতে হয়, এটা অর্জন করতে হয়। তা আমি অনেক সময় হতাশা হয়েছিলাম যে আমি এই বইটা রেডি করতে পারবো না। আচ্ছা, তো এইটা হলো যে করোনা মানুষকে ধ্বংস করে দিয়েছে, আর করোনায় আমার জীবনে আশীর্বাদ হয়েছে। যদি করোনা না আসতো তাহলে হয়তো এই বইটা তৈরি হতো না। করোনার ওই ফ্রি টাইমে আমি তো এই বইটার কিছু পাতা রেডি করছিলাম, তারপর ওই যে বললাম না যে মেলে কিটা ভালো লাগে না, কিন্তু করোনা হলো আমার আশীর্বাদ হয়ে গেল। আমি কোনো কাজ কাম নাই, বাজার ঘাটও নাই, নিরিবিলি সময় পেলাম, এই বইটা রেডি করে ফেললাম। কারণ আমি ঠিকাদার মানুষ, আমি ব্যস্ত মানুষ, এটা সময় তৈরি করা ইচ্ছা করলেও সম্ভব না। করোনায় আমার আশীর্বাদ হয়ে গেছে আমার লেখার জীবনের জন্য। এটা একটা বিশাল স্মরণীয় জিনিস যে করোনা মানুষকে শেষ করেছে, আর করোনায় আশীর্বাদ হয়েছে আমাকে লেখক হওয়ার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এখন তো অনলাইন থেকে মানুষ বই পড়ে, তো অনলাইনে যারা পড়ে পিডিএফ ফাইল পাওয়া যায়, সেখানের তুলনায় মানুষ কি হার্ড কপি এখনো চাহিদা আছে মানুষের মধ্যে? সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন, যে অনলাইনে বইয়ের লিংক পাওয়া যাওয়ায় এখন মানুষের হার্ড কপির প্রতি কিরকম? অনলাইনে সব আছে, কিন্তু অনলাইনে তৃপ্তি পাওয়া যায় না। আচ্ছা, আপনাকেই যদি আমি সিনেমায় দেখি, আপনার চেহারা দেখলাম, আপনার কি বলবো, আপনার কথাবার্তা শুনলাম, আপনার চুলের কাটিং, আপনার পোশাকের সমস্ত কিছু আমি বারবার দেখছি, সেটা একটা তৃপ্তি। আর আপনাকে পাশে বসায় কথা বলা, এটা একটা তৃপ্তি। মানুষের তৃপ্তি পেতে হলে অবশ্যই আপনাকে হার্ড কপি নিয়ে ইউজ করতে হবে, এটা তৃপ্তি পাওয়া যাবে। হার্ড কপি ছাড়া তৃপ্তি আসবে না। আপনি মনে করেন একটা জিনিস, যে এখন আমি এই বইটা পড়লাম, তাই না, এখানে একটা জিনিস দাগায় রাখলাম, এটাকে আমি অনলাইনে দাগায় রাখতে পারবো না। আর অনলাইনে ওইটা খোঁজ করতে হলে আমার বহু সময় কিল হবে। আর আমি এখানে আটকে রাখলাম, এই বইটা আপনার হয়তো যদি 2 দিন বা 3 দিন বা 4 দিন ধরে কষ্ট করে পড়লেন, এই সব তো ভালো লাগবে না, সব জানার দরকার নেই। কিছু কিছু জিনিসগুলো মার্কিং করে রাখলে আধা ঘন্টা পড়া হয়ে যাবে, পরে আধা ঘন্টা পড়া হয়ে যাবে। কিন্তু অনলাইনে তৃপ্তি পাওয়া যায় না। অনলাইন জিনিসটা হলো যে আপনার কাছ থেকে টাকা নিয়ে হাওলাত নিয়ে আমি পকেট তাজা করলাম, আপনি যখন নিয়ে নিলেন শেষ হয়ে গেল, এরকম কিছুটা আছে। চোখের দেখা অনলাইন, আর এটা হলো বাস্তবতা, রিয়েলিটি হচ্ছে আপনার। এটা আপনার যদি
লাইব্রেরি থাকে, এখানে লাইব্রেরি থাকে, এই লাইব্রেরিতে আপনার অনেকগুলি বই আছে। আপনার ঘুম আসছে না, একটা টান দিয়ে একটা বই নিলেন, পছন্দ মতো নেই, পড়েন, ঘুম এসে পড়বে। কোন প্যারাটা ভালো সেটা আমার ভালো লাগে যে এটা আরেকবার পড়ি। মানুষ কিন্তু যে বইটা ভালো লাগে সে কিন্তু কয়েকবার পড়ে। আপনার জীবনে যে বইটা ভালো কয়েকবার পড়েছেন? পড়েছেন। সিনেমা কয়েকবার দেখে। একটা মানুষকে যদি পছন্দ হয়, পাশ দিয়ে হয়ে যায়, হেঁটে যায়, দূর থেকে যাই আবার তাকে দেখে, আর যদি কথা বলার সুযোগ হয় কথা বলে। এটা বাস্তব জীবন। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, আপনি নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চান এই লেখালেখির জগতে? 10 বছর পরে আমি 10 বছর বাঁচবো কিনা সেটাও তো একটা বড় বিষয়। আমার আব্বা 67 বছর মারা গেছে। তা আমার তো 10 বছর আর সেই হিসাবে আয়ু নাই। যদি থেকে থাকি 10 বছর কেন, আল্লাহ যদি সুস্থ থাকে, সুস্থ রাখেন, লেখার আমার শক্তি যদি থাকে, আল্লাহ যদি সুস্থ রাখেন, যতদিন আল্লাহ সুস্থ রাখবেন আমি বই লিখব, বই বিক্রয় করব। আচ্ছা, আমি এই বইটার মাধ্যমে তো বাংলাদেশ না ওয়ার্ল্ডে একটা প্লেস করে দিয়েছি, কম হোক জায়গা হোক একটা পার্সেন্টেজে লিখেছি যে আমি বই লিখি, বই বিক্রয় করি, লাখ লাখ বই বিক্রয় করেছি। আমার ক্রেতারা এই তত্ত্বটা এখন সারা পৃথিবী ফলো করে, এই তত্ত্বটা সারা পৃথিবী ফলো করে। এটা অনেকে শেয়ার করবে না, খেয়াল করবে না, মানবে না, কারণ তার তো পৃথিবী সম্পর্কে তার ধারণা নাই। আমি যেভাবে স্টাইলে বলি, এখন স্কুল, কলেজ, কোচিং সেন্টার বিভিন্নভাবে আমার তত্ত্ব সারা পৃথিবী ফলো করছে। এটা একটা বিশাল কিছু। আবার আমি আর একটা বই সামনে 27-এর বইমেলায় যেটা দেব সেটা খুব দর্শনীয় বই হবে। আর চেষ্টা করছি যে আমি বই লিখছি, আমার বই জনপ্রিয়তা পেয়েছে, মানুষের উপকারে আসছে। আমার ছেলে একটা, মেয়েও একটা, মোট ছেলে মেয়ে 2টা। তাদেরকে আমি বলবো যে তারা যেন সুন্দর বই লেখে, তারা যেন সুন্দর মানুষ হয়। অর্থবিত্ত আল্লাহ না দিক, তার প্রতি কোনো ক্ষোভ নেই, সুন্দর মানুষ হতে হবে, তারা যেন সেই ধারাটা ধরে রাখে। আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠান পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অক্ষরের গল্পের সাথে থাকার জন্য। তো আপনাদের ধন্যবাদ আপনাকে, এবং বিশেষ করে যে ক্যামেরায় সহযোগিতা করলেন, এবং আপনাদের প্রতিষ্ঠান বা এই ধরনের প্রতিষ্ঠান যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমরা মানুষ বলি দাবি করি, দয়া করি, মানুষ হওয়ার চেষ্টা করেন, অর্থবিত্ত না, আমাদের টার্গেট হওয়া উচিত মানুষ হওয়ার জন্য। আমরা যদি মানুষ হতে পারি তাহলে আমাদের জন্ম নেওয়ার সার্থকতা হবে। এই পৃথিবীতে আমি টুডে টুমরো বা আরও কিছু পরে চলে যাব, আমার কীর্তি যেন থাকে। আমি যা করছি, অতীতে যে সমস্ত মহামানবরা কিছু করেছেন সেগুলো আমরা এখন অনুসরণ করি। আমরাও চেষ্টা করব দুনিয়াকে কিছু একটা দেওয়ার জন্য যেটা মানুষের কল্যাণে আসে, মানুষের জন্য, সেটা যেন বাস্তবে রূপ পায়। ধন্যবাদ। মেলার আলো কখনো ম্লান হয় না, অক্ষরের আলো কখনো নিভে যায় না। আজকের গল্পে আমরা জানলাম কিভাবে একজন লেখকের স্বপ্ন শব্দ হয়ে ওঠে, কিভাবে তার সংগ্রাম গল্পে রূপ নেয়, কিভাবে তার ত্যাগ তার বইয়ে চিরস্থায়ী হয়ে থাকে। আপনার মধ্যেও যদি কোনো লেখার প্রতিভা থেকে থাকে তাহলে আজকে থেকে নিজেকে আর থামিয়ে রাখবেন না। লিখে রাখুন ডায়েরির পাতায়, মোবাইলের নোটে, অথবা নিজের মনের গোপন কোণে। আপনার একটি শব্দই হতে পারে জীবন বদলে দেওয়া গল্প। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, শখের মেলা প্রেজেন্টস অক্ষরের গল্প। নেক্সট বাংলাদেশ 24-এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।